আসসালামু আলাইকুম। আজকের ঘটনাটি পাঠিয়েছে জাহিদ হাসান, হেমায়তপুর, ঝাউচর, সাভার থেকে। আজকের ঘটনাটি কুতুবপুরের অভিশাপ নামে পরিচিত। ১৯৭৮ সালের শরৎকাল মাদারীপুর জেলার কুতুবপুর গ্রামের জীবনযাত্রায় তখনও আধুনিকতার তেমন ছোঁয়া লাগেনি। পুরোনো দিনের সংস্কার আর কিংবদন্তি মানুষ ছিল নিত্যদিনের সঙ্গী। এই গ্রামের খেটে খাওয়া মানুষ মজিদ শেখ। এর মনে সেদিন অন্যরকমই এক আনন্দ। বিকেলের হাটে সে একজোড়া বড় তাজা শোল মাছ কিনেছে। মাছের ভার হাতে সে দ্রুত বাড়ির দিকে ফিরছিল। তার মনে ভাসছিল স্ত্রী সখিনার হাসিমুখ, যে শোল মাছের ঝোল দারুণ রাখতে পারে। পথটি ছিল ধানক্ষেতের আল ধরে। থেকে পশ্চিমের আকাশ থেকে সোনালি আলো তখনও বিদায় নিচ্ছে, জায়গা করে নিচ্ছে লালাভ আভা। ঠিক তখনই দূর থেকে ভেসে আসে মাগরিবের পবিত্র আজানের ধ্বনি। ইস, সন্ধ্যা লেগে গেল। মজিদ নিজের মনেই ফিসফিস করল। গ্রামীণ লোককথা অনুযায়ী সন্ধ্যা বা গোধূলির এই ক্ষণটি বড় অদ্ভুত। যখন দিনের আলো ফুরায় আর রাতের অন্ধকার নামে, তখনই নাকি অচেনা অশুভ ছায়া নেমে আসে। মজিদের বুক সামান্য কেঁপে উঠল, কিন্তু পেটের ক্ষুধা আর সখিনার হাতের রান্নার লোভ তাকে দ্রুত পা চালাতে বাধ্য করল। সে কেবল চাইল অন্ধকার গ্রামের সীমানাটা যেন কোনোভাবে পেরিয়ে বাড়িতে পৌঁছানো যায়। মজিদ যখন বাড়িতে পৌঁছালো, তখন চারপাশের গাছপালা আর ভিটামাটি সন্ধ্যার অন্ধকারে ডুবে গেছে। হাঁপ ছেড়ে বাঁচল সে। অবশেষে উঠানে সকিনার দেখা পেল। মাছের পুটলিটা হাতে দিয়ে মজিদ বলল, তাড়াতাড়ি রান্না করো, পেটে আজ আগুন জ্বলছে। মাছটা তাজা আছে, ঝোলটা যেন জমিয়ে হয়। সখিনা হাসি মুখে মাছ নিয়ে রান্নাঘরের দিকে হাঁটা দিল। মজিদ নিজের ঘরের দাওয়ায় বসেই অনুভব করলো এক শীতল বাতাস। ঘেমে যাওয়া শরীরটা জোড়াতে ভেতরে গেল, দরজাটা ভিজিয়ে দিল। ঘরটি প্রবেশ করতেই চারপাশে সব অস্বাভাবিক আর স্তব্ধ হয়ে গেল। বাইরে ঝিঝি পোকার ডাক, শিয়ালের হাঁক, কোনোটাই আর কানে আসছিল না। কেবল রান্নাঘর থেকে মাছ ধোয়ার মৃদু আওয়াজ আসছিল, যা সেই স্তব্ধতাকে আরো বেশি ভীতিকর করে তুলেছিল। মজিদের মনে সামান্য অস্বস্তি জাগলো, কিন্তু সে তা উড়িয়ে দিতে চাইল। মজিদ সবেমাত্র দাওয়ায় মাদুর পেতে বসেছে। ঠিক তখনই সে নিস্তব্ধতা চিরে এক অস্বাভাবিক যন্ত্রণাদায়ক কান্নার শব্দ ভেসে এলো। শব্দটি রান্নাঘর থেকেই আসছে, কিন্তু সেটি কোনো সাধারণ কান্নার সুর নয়। যন্ত্রণায় মোড়ানো কোনো মানুষের কণ্ঠের মতো মনে হচ্ছিল না। মজিদের বুক টিপ টিপ করে উঠল। তার শরীরে সমস্ত রক্ত যেন জমে গেল। এই কান্না সখিনার হতে পারে না। তার গলায় এমন ভয়াল সুর সে কখনো শুনেইনি। কি হলো সখিনার? মজিদের মনে প্রশ্ন। সে দ্রুত দরজা খুলে বাইরে ছুটল। তার হৃৎপিণ্ড তখন প্রচন্ড জোরে লাফাচ্ছে, যা কান্নার শব্দের সাথে মিশে এক ভয়ঙ্কর আবহাওয়া তৈরি করলো। রান্নাঘরের কাছে গিয়েই মজিদ যে দৃশ্য দেখলো, তাতে তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। সে চিৎকার করতে চাইলো, কিন্তু গলা দিয়ে কেবল একটি ফিসফিসানি বের হলো। সখিনা মাটিতে লুটিয়ে পড়েছে, তার মাথা রান্নাঘরের এক কোণে। তার মুখ, বুক বেয়ে টক টক করে রক্ত গড়িয়ে পড়ছে, যা মাটির সাথে মিশে যাচ্ছে। মজিদ আতঙ্কে থমকে গেল, কিন্তু ভয়ের আসল কারণ ছিল উন্নতি। সখিনার নিথর দেহের ঠিক পাশেই মাছের পুঁটুলিটির উপর একটি কালো ঘন নিরাকার বস্তু জমাট বেঁধে আছে। সেটাকে ঠিক কোনো মানুষের আকার বলা যায় না, কেবল জমাট অন্ধকার, যা সামান্য কম্পনশীল। তার মধ্যে যেন দুটি রক্তিম চোখ জল জল করছে, যা মজিদের দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। সেই কালো ছায়াটি ধীরে ধীরে সকিনার নিথর দেহকে ঘিরে ধরছে। তার মনে কোনো ভয় থাকলো না, কেবল রইল প্রতিশোধের এক তীব্র আগুন। আর নিরপরাধী স্ত্রী এই অশুভ শক্তির শিকার। মজিদ চিৎকার করে বলতে চাইল, বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা, কিন্তু পারল না। সে দেখলো এই শক্তির সাধারণ উপায় মোকাবেলা করা অসম্ভব। সেই মুহূর্তে মজিদ প্রতিশোধের এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা করল। সে এই শক্তিকে তার উদ্দেশ্য সফল হতে দেবে না। সে দ্রুত সেখান থেকে সরে গিয়ে গ্রামের সেই সময়ের এক প্রাচীন ওঝার কাছে ছুটে গেল। ওঝা তাকে এই অশুভ শক্তিকে চিরতরে বেঁধে ফেলার এক গোপন ও জঘন্য কৌশল শিখিয়ে দিল। সেই গভীর রাতে মজিদ তার স্ত্রীকে হত্যার প্রতিশোধ এবং গ্রামকে রক্ষার মিথ্যা অজুহাতে
শৌখিনের মৃতদেহের উপর এক ভয়ঙ্কর কাজ সম্পন্ন করলো, যার কথা কুতুবপুরের কেউ জানতেই পারল না। এই গোপন কাজ শেষ করেই মজিদ গ্রাম ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেল, যেন সে ভয়াল রাতের সব স্মৃতি সে মাটি চাপা দিয়ে গেল। এরপর কেটে যায় সুদীর্ঘ 20টি বছর। এখন সময়টা 1998 সাল। শৌখিনের মৃত্যুর পর গ্রামের একের পর এক রহস্যময় ঘটনা, অস্বাভাবিক মৃত্যু, অশুভ আওয়াজের কারণে কুতুবপুরের গ্রাম জনশূন্য হতে শুরু করে। আজ কুতুবপুর কেবল পুরনো স্মৃতি, আগাছায় ঢাকা, গভীর নিস্তব্ধতা। এই জনশূন্যতার মধ্যেও আজও একজন মানুষ রয়ে গেছে। সে হলো মতি শেখ, গ্রামের একমাত্র কবর খনক। মতি মিয়া এই গ্রামের প্রায় সব মৃত্যুর শেষ চিহ্ন তৈরি করেছে। সে সাহসী, কিন্তু তার চোখে সবসময় এক গভীর জিজ্ঞাসা লেগে থাকতো। সেদিন মতি মিয়া গ্রামের প্রান্তরের শ্যাওলা ঢাকা পুরনো কবরস্থানে একটা নতুন কবর খোঁড়ার দায়িত্ব পেল। জায়গাটি ছিল ঘন ঝোপঝাড়ে ঢাকা। মতি মিয়া কোদাল হাতে মাটি কাটতে শুরু করলো। কিছু দূর খোঁড়ার পর কোদালটি হঠাৎ মাটিতে গভীরভাবে গেঁথে গেল, যেন কোনো এক শক্ত কাঠামোর সাথে ধাক্কা খেল। মতি থমকে গেল। সে মাটি ছড়িয়ে দেখলো তার নিচে পুরোনো দিনের ছেঁড়া কাপড়ের টুকরো আর পচে যাওয়া কাঠের চিহ্ন দেখা যাচ্ছে। এটা কি? কিন্তু এর আগে এটা কখনো খুঁড়েছে বলে মনে হয় না, কিন্তু এখানে কবর খোঁড়া হয়েছে। মতি অবাক হলো। নতুন লাশ দাফন করার আগে এই পুরোনো লাশটিকে বার করতে হবে। এই চিন্তা করে সে সাবধানে মাটি সরাতে শুরু করলো। মতি মিয়া সতর্কতার সাথে আরো খানিকটা মাটি সরিয়ে দিল। লাশের অস্তিত্ব নিশ্চিত হতেই সে কাপড় সরিয়ে কফিনের সন্ধান করতে গেল, কিন্তু কোনো কফিন ছিল না। মতি আরো মাটি সরাতেই দেখলো লাশটি শোয়ানো নেই, সেটি যেন শক্তভাবে মাটির ভেতর সোজা হয়ে দাঁড়িয়ে আছে। মতি তার জীবনে বহু লাশ কবর দিলেও এমন ভয়াল অস্বাভাবিক দৃশ্য কখনো দেখেনি। তার হাতের কোদালটি খসে পড়ল টপাস। তার মনে হলো যেভাবেই হোক এই লাশের সঙ্গে সেই পুরনো অমঙ্গলের কোনো যোগ আছে, যা কুতুবপুরবাসীকে গ্রাস করেছিল। মতি শেখের বুক ধড়ফড় করছিল। সে দ্রুত গ্রামে ফিরে গিয়ে তার গুরু ফকির সাহেবকে খবর দিল। খবর পেয়ে কিছু দূর কৌতূহলী ও ভীত গ্রামবাসী কবরস্থানে জড়ো হলো। গুরু এসে কবরটি পরীক্ষা করলেন। তিনি বুঝলেন এই দাফন কোনো সাধারণ দাফন নয়। উপস্থিত জনতা মতি মিয়া মিলে সেই দাঁড়ানো লাশটি মাটি থেকে বের করে আনলো। যখন লাশের উপর থেকে পুরনো জীর্ণ কাপড়টি সরানো হলো, তখন সেই বীভৎস দৃশ্য দেখে সবাই শিউরে উঠল। লাশের পা, দু হাতের তালু এবং মুখ থেকে বের হওয়া জিহ্বাটি কপালের সঙ্গে মোটা পুরনো পেরে গেঁথে দেওয়া হয়েছে। আর লাশের বিবর্ণ শরীরের চামড়ার কালচে রং দিয়ে অত্যন্ত যত্নের সাথে কিছু আরবি অক্ষর চিহ্ন আঁকা আছে, যা কোনো মন্ত্রের অংশ। দেখেই বোঝা যাচ্ছে। এই দৃশ্য দেখে গুরু তার প্রবীণ মুখে গভীর চিন্তার রেখা টানলেন। তিনি নিশ্চিত হলেন এটি কেবল সাধারণ মৃত্যু নয়, এটি কোনো প্রাচীন ভয়ঙ্কর বন্ধন বা জাদুবিদ্যার ফল। গুরু তখন লাশের গলার কাছে থাকা একটি ক্ষয়ে যাওয়া তাবিজ দেখলেন। তিনি দ্রুত মন্ত্র পড়তে পড়তে তাবিজটি ছিঁড়ে ভেতরের কাগজ বের করলেন। কাগজটিকে কেবল কয়েক সাংকেতিক চিহ্ন আর একটি নাম লেখা ছিল, তা হলো সখিনা বিবি। সখিনার নাম শুনে মতি শেখ এবং পুরনো গ্রামবাসীরা চমকে উঠল। এই নামটি তাদের মনে করিয়ে দিল সেই 1978 সালের ভয়াল রাতের কথা। গুরু যখন বললেন এই তাবিজটি সেই আত্মার মুক্তির পথ, তখন গ্রামবাসীরা ভয়ে পিছিয়ে গেল। একজন প্রবীণ গ্রামবাসী, যার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে, ফিসফিস করে বলল, না গুরু, একে মুক্ত করবেন না। যদি একে ছাড়া হয় তবে সেই কালো ছায়া আবার ফিরে আসবে। আমরা শান্তি পেলেও এই গ্রাম আর বাঁচবে না। গ্রামবাসীদের তীব্র আপত্তিতে গুরু বাধ্য হলেন। তিনি বুঝতে পারলেন গ্রামবাসীরা রহস্যের চেয়ে বর্তমান নিরাপত্তাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। গুরু তখন আবার সেই বন্ধনটিকে রক্ষা করার সিদ্ধান্ত নিলেন। গুরুর নির্দেশে মতি শেখ এবং একজন যুবক মিলে সখিনের সেই পেরেকবিহীন লাশটিকে আবার সেই দাঁড়ানো অবস্থাতে দাফন করলো। গুরু তখন সেই কবরটির উপর বিশেষ আরবি মন্ত্র পড়লেন, যা সেই বন্ধনটিকে আরো শক্ত করল। দাফন শেষ হওয়ার পর গুরু মতি শেখকে একপাশে ডেকে নিয়ে বললেন, মতি, গ্রামের মানুষজন সত্যকে চাপা দিতে চাইছে, কিন্তু সত্য বেশি দিন চাপা থাকে না। আমাদের সেই রহস্যের মূল খুঁজে বের করতে হবে মজিদ শেখকে। কেন তার স্ত্রীকে এভাবে দাফন করলো, উত্তর তার কাছেই আছে। গুরু একজন অভিজ্ঞ মানুষ। তিনি জানতেন মজিদ শেখ এখনো বেঁচে আছে এবং তার এই বন্ধনটি ঠিক আছে কিনা তা দেখতে একবার হলেও ফিরে আসবে। এটাই ছিল তাদের শেষ আশা। গুরু এবং মতি শেখ তাই পরের 2টি রাত কবরস্থানের কাছাকাছি পুরনো একটা বটগাছের গুড়িতে লুকিয়ে রইলেন। দ্বিতীয় রাত প্রায় ভোর হতে চলল, যখন আকাশ ধূসর,
ঠিক তখনই কবরস্থানের প্রবেশ পথের দিকে মতি মিয়ার চোখ গেল। দেখলো একটি ক্ষীণ শীর্ণকায় মানুষ ধীরে ধীরে কবরের দিকে হেঁটে আসছে। লোকটি বয়সে প্রবীণ, তার চুল দাড়ি উস্কো। লোকটি সরাসরি সকিনার সেই নতুন কবরের কাছে গিয়ে থামলো, হাঁটু গেড়ে বসে পড়লো। সে হাতে থাকা লাঠি দিয়ে কবরের নতুন মাটি আলতো করে স্পর্শ করলো। তার চোখে তখন ভয়, স্বস্তি, এক গভীর অপরাধ বোধের এক অদ্ভুত মিশ্রণ। গুরু ইশারা করতেই তারা দুজনেই বটগাছের আড়াল থেকে বের হয়ে কবর দিকে এগিয়ে গেলেন। তাদের পায়ের শব্দ শুনে মজিদ সে চমকে সে পালানোর চেষ্টা করলো, কিন্তু গুরু মতি তাকে জাপটে ধরলো। মজিদ, তুমি কেন তোমার স্ত্রীকে এভাবে পুঁতে রেখেছিলে? মতি জিজ্ঞেস করলো। মজিদ শেখ তখন পুরোপুরি ভেঙে পড়লো। আমি নিরুপায় ছিলাম না, মজিদ স্বীকার করলো। আমি ছিলাম এক প্রতিহিংসা পরায়ণ স্বামী। মজিদ তখন সেই ভয়ঙ্কর সত্য উন্মোচন করল। সে জানালো সেই রাতে কালো ছায়াটি কোনো পিশাচ ছিলই না, ছিল তার প্রথম স্ত্রীর আত্মা, যাকে সে হত্যা করে তার বাড়ির মেঝেতে পুঁতে রেখেছিল। প্রথম স্ত্রী মুক্তি চাইতে এসেছিল, কিন্তু মজিদ তার অপরাধ ফাঁস হওয়ার ভয়ে সখিনাকে হত্যা করে প্রথম স্ত্রীর প্রতিশোধ পরায়ণ আত্মাকে সখিনের মৃতদেহের ভেতরে জাদু করে বন্দি করে তারপর পেক মন্ত্র দিয়ে স্ত্রীকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার কৌশল ছিল এটি। মজিদ তখন আতঙ্কে চিৎকার করে উঠল, আমি আজ অমাবস্যার রাতে আবার পেরেক মারতে এসেছি। বন্ধন দুর্বল হয়ে গেছে, আমাকে আবার শক্ত করতে হবে। সে হাতে পেরেক নিয়ে উন্মাতের মতো কবর দিকে দৌড়ে গেল, কিন্তু সে জানতো না সে অনেক দেরি করে ফেলেছে। মজিদ কবরের কাছাকাছি যেতেই মাটি থেকে যেন এক শীতল অদৃশ্য হাত বেরিয়ে এলো। মজিদের পা শক্ত করে চেপে ধরল কেউ। মজিদের মুখ থেকে কোনো চিৎকারই বের হওয়ার জো নেই। একটি তীব্র ঝাঁকুনিতে সে মাটির ভেতরের দিকে টেনে নিয়ে যেতে লাগলো মজিদ সে কবরের ভেতরে অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পর কবরস্থানের উল্টো দিকের বটগাছ থেকে মজিদের সেই শীতল কণ্ঠ ভেসে এলো, গুরু আসেন, কাজ শেষ। মতি যেই সেদিকে পা বাড়ালো, গুরু তীব্র চিৎকার স্বরে বললে উঠলেন, দাঁড়াও মতি, তুমি মজিদ নও, তুমি মুক্ত হয়ে গেছো। মজিদের রূপে থাকা সেই প্রথম স্ত্রীর আত্মা হাসলো, আমি এখন মুক্ত গুরু। আত্মাটি বলল, আমি কারো ক্ষতি করতে চাই না, আমি শুধু মুক্তি চাই। কিন্তু আমার মুক্তি এখনো বাকি আছে, আমার প্রথম কবরটি এখনো বাকি আছে। গুরু বুঝতে পারলেন এটা কোনো পিশাচ নয়, ন্যায় বিচারের জন্য প্রতীক্ষারত এক আত্মা। গুরু তখন তাকে কথা দিলেন, আমরা তোমাকে মুক্তি দিব মা, কিন্তু তুমি এই শরীর থেকে বের হয়ে আসো। আত্মাটি তখন মজিদের দেহ ছেড়ে বেরিয়ে এলো। মজিদ শেখের নিথর দেহকে মাটিতে লুটিয়ে পড়ল। মজিদ তার কর্মের ফলস্বরূপ তার কবরের গভীরে চিরতরে শুয়ে রইল। গুরু এবং মতি শেখ এবার সে আসল কাজ শুরু করলেন। তারা মজিদ শেখের পরিত্যক্ত বাড়ির দিকে রওনা হলেন। তার অভিজ্ঞতা দিয়ে মজিদ শোবার ঘরের কোণায় ইশারা করলেন। মতি শেখ কোদাল দিয়ে মেঝেতে মাটি খুঁড়তেই মাটির গভীরে পুরনো জীর্ণ এক কফিনের সন্ধান পেলেন। এটি ছিল মজিদের প্রথম স্ত্রীর কঙ্কাল। অবশেষে গুরু এবং মতি শেখ সেই কঙ্কালটি বের করে আনলেন। তারা প্রথমে মজিদের প্রথম স্ত্রীর লাশটিকে কবরস্থানে নিয়ে গেলেন এবং তাকে নতুন করে একটি কবরে সঠিক নিয়মে সম্মানের সাথে দাফন করলেন। তারপর তারা সখিনার কবরে গেলেন, পেরেক মন্ত্র তাবিজের বন্ধন সম্পূর্ণভাবে তুলে সখিনের লাশটিকে আবারও একটি নতুন কবরে শুয়ে দিলেন। মুসলিম রীতি অনুযায়ী দাফন করলেন। তিনটি কবর এখন পাশাপাশি। প্রথম স্ত্রী মুক্তি পেলেন তার বঞ্চনা থেকে, সখিনা মুক্তি পেলেন তার প্রাপ্য শান্তি, এবং মজিদ শেখ তার অপরাধের ফলস্বরূপ শাস্তি পেলেন। সেই দিনের পর থেকে কুতুবপুরে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে না। সেই পুরনো ভয়, সেই কান্নার আওয়াজ আর শোনা যায় না। সব শেষ হয়ে গেল। মানুষজন ধীরে ধীরে তাদের ভিটে মাটিতে ফিরতে শুরু করলো। কুতুবপুর এখন শান্ত। এই গ্রামের মানুষ এখন জানে সবচেয়ে বড় পিশাচ আসে বাইরের জগৎ থেকে নয়, বরং মানুষের ভেতরের লোভ, অপরাধ বোধ, প্রতিহিংসা থেকে। আর কেবল সত্য উন্মোচন, ন্যায় বিচারই পারে এই গ্রামকে সত্যিকারের মুক্তি দিতে। কেমন লাগলো ভিউয়ার্স, লিসেনার্স? আজকের এই গল্পটি অনেকটা ফিকশনাল টাইপ, সত্য ঘটনা সাথে কিছু ফিকশন যুক্ত করে গল্পটাকে আরো মাধুর্য করে তোলা হয়েছে। এটা আমাদের চ্যানেলের প্রথম ফিকশন। কেমন হলো জানাবেন। আপনাদের ভালোবাসায় আমাদের এতদূর পথ চলো। আপনারা সবাই প্রচন্ড আগ্রহ এবং সাপোর্ট করে যাচ্ছেন আমাদেরকে, এজন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ। সবার মতো আমিও চাই আপনারা আমার পেজটিকে লাইক দিবেন, শেয়ার করবেন। আপনাদের ভালোবাসায় এগিয়ে যাওয়াই আমার প্রেরণা। আপনাদের যদি কোনো ঘটনা থাকে
আপনারা শেয়ার করতে পারেন। আপনারা যদি আমাদের সাথে কথা বলতে চান, ঘটনা শেয়ার করতে চান, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর যদি চান আপনার ঘটনা আমরা আর যদি চান আপনাদের ঘটনা আমি পড়ে শোনাই, তাহলে অবশ্যই টেক্সট ফাইলে লিখে পাঠাবেন, যাতে পড়তে সুবিধা হয়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।